5 আগস্টের পরে আমি আমার এলাকায় যখন প্রথমবার যাই, সেই দিন আমার মাকে জড়িয়ে ধরে আমি বলেছি, মা, হাসিনা পতন ঘটেছে, স্বৈরাচার সরকারের পতন ঘটেছে, এখন আর আমাকে জেলখানায় যেতে হবে না, এখন আর কেউ আমাকে কারাগারে পাঠাবে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং ছাত্র জনতা, আমজনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা অংশগ্রহণ করেছি। বিশেষ করে আমরা ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছি। 4 আগস্ট আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং 5 আগস্টে আমরা বিজয় পাই। 5 আগস্ট বিকেলে আমরা গণভবন দখল করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং সাভার স্ট্যান্ড, থানা স্ট্যান্ড, পাকিজার মোড়, মুক্তির মোড়, বাইপেল মোড় এবং আমাদের ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ ঢুলিবিটাতেও আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরা আন্দোলন গড়ে তুলেছি। এই স্বৈরাচার সরকারের পতনের আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। আপনারা জানেন যে আমরা বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘ 16-17 বছর মামলা, হামলা, নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েছি। আমাদের অনেক ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন এবং অনেক ভাইয়েরা গুম হয়েছেন এবং ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক বিএনপি পরিবার নির্যাতন, নিপীড়নের মাধ্যমে। আপনারা আয়নাগরের কথাও অলরেডি জেনেছেন, কিভাবে নির্মমভাবে আমাদের বিএনপি নেতাকর্মীদের উপরে মব সৃষ্টি করে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন, নিপীড়ন করেছে এই বাকশালী সরকার, স্বৈরাচার হাসিনার সরকার। ছাত্র জনতা যখন জেগে উঠেছে, তখন আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং দলের হাইকমান্ড যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে ছাত্রদের সাথে, আমজনতার সাথে, সর্বসাধারণের সাথে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা এই নির্দেশনা পাওয়ার পর জীবন বাজি রেখে আমরা রাজপথে ছিলাম। আসলে আপনারা জানেন যে জুলাইয়ের 1 তারিখ থেকেই যে কোঠা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন দানা বাঁধতে শুরু করে। তো 1 তারিখের পর থেকে যে আন্দোলনটা হয় আপনার 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, সেই আন্দোলনটা ছিল হচ্ছে বাংলা ব্লকেট। পরবর্তীতে 16 তারিখে আবু সাইদ নিহত হন। এরপর নিহত হন জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী চট্টগ্রামের ওয়াসিম আকরাম। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি আসে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে আমরা সারা বাংলাদেশে ব্যানার সহকারে ছাত্রদলের উদ্যোগে, ছাত্রদলের নেতৃত্বে মিছিল করি। এই ক্যাম্পাসগুলোতে যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যে নির্মমভাবে হত্যা করেছে, এর প্রতিবাদী। এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা ছিল এরকম যে যেখানেই ছাত্ররা আন্দোলন করবে সেখানে আমাদের হচ্ছে তাদের সাথে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। তাদেরকে সামনে রেখেই আমরা পেছন থেকে আন্দোলনটা করব। কারণ আপনারা জানেন যে বিগত 17 বছর আমরা আন্দোলন করেছি, আমাদের হারানোর কোনো ভয় ছিল না। এবার আন্দোলনে যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, এরপর আমরা আবার কোনো এক সময় আন্দোলনের নেতৃত্ব দিতাম। কারণ আমরা আন্দোলন করতে করতে আসলে অভ্যস্ত হয়ে গেছিলাম। আপনারা জানেন, একটা কথা না বললে নয়, বোঝার জন্য বলতেছি, যারা কৌশলগতভাবে ছাত্রলীগের ভেতরে থেকে বা এই বলেন যে বিভিন্ন এই সুশীলের ভেতরে থেকে আন্দোলনটা করেছে বলে যারা দাবি করে, আমরাও মেনে নেই। কিন্তু যদি এই হাসিনা সরকার পালিয়ে না যেত, তাহলে তারা ওই সুশীলের ভেতরে থাকতো, তারা ছাত্রলীগের ভেতরে থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিত, তারা কিন্তু প্রকাশ্যে আসতো না। আজকে গুম হতাম আমরা। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইয়ের একটা নির্দেশনা ছিল যে তোমাদের আন্দোলনটা করতে হবে অ্যারেস্ট মোকাবেলা করে, গ্রেপ্তার হওয়া যাবে না।
ওইখানে মানে আমাদের ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ভাই আমাদেরকে ফোন দিতেন সকালে একটা নাম্বার থেকে, দুপুরে আর একটা নাম্বার থেকে। যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন হুট করে একটা রং নাম্বার থেকে ফোন আসতো, দেখতাম যে আশফাক ভাইয়ের কণ্ঠ। উনি বলতো যে এই বিকেলের পরে যে ব্যারিকেড দাও রাস্তায়। তখন পালিয়ে থাকাটাই মুশকিল ছিল। আমরা আন্দোলনটা করেছি এই সাভারে, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ভাই প্রতিদিনই এরকম ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন দিতেন। ফোন দেওয়ার পর আমরা হচ্ছে এই আপনারা জানেন যে রেডিও কলোনিতে যাওয়ার জন্য ধামরাই বা নবীনগর বাইপাইল অঞ্চলের মানুষগুলোর 3টা রাস্তা আছে, ওই রাস্তাগুলোকে আমরা ব্যবহার করতাম। লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছেড়ে দে, এই স্লোগানের মানে কি? এই স্লোগান তখন কোটা আন্দোলনের মধ্যে ছিল না, এটা তখন সরকার পতনের, স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয়। কারণ আমরা বলেছি যে আমাদের এই যে 9 দফা দাবি দিয়ে বাস্তবায়ন করে বা বিভিন্ন দাবি বাস্তবায়ন করে ওকে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময় কি এই স্বৈরাচার সরকার দিতে পারবে? আমাদের ইন্টেনশন ছিল এরকম যে আমাদের যে ভাইদেরকে আমরা হারিয়েছি তাদেরকে তো আর ফিরে পাবো না, এবং অনেকে আহত হয়েছে। সুতরাং কোনো মানে নেই যে কিছু গদবাধা শর্ত মেনে নিয়ে আমরা এই আন্দোলন থেকে সরে যাব, এটা আমরা হতে দেব না। এই জন্য আমরা আবার স্লোগানটা চেঞ্জ করেছি যে লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছাইরা দে। এই স্লোগানটা দেওয়ার মানেই ছিল যে এটা সরকার পতনের আন্দোলন। তখন সরকার পতনের আন্দোলনই আমরা ধরে নিয়ে আমরা সামনে এগিয়ে আন্দোলন দিয়ে সামনের সারিতে আন্দোলনরত ছিলাম। সম্মুখ সারি যোদ্ধা হিসাবে আমরা জীবন বাজি রেখেই রাজপথে ছিলাম। হয়তো আমার মায়ের বুকও খালি হতে পারতো, আমিও শহীদ হতে পারতাম এই আন্দোলনে।